সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া দুপুরের আপডেট সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব নোয়াখালীতে বিপুল অস্ত্রসহ বিএনপি যুগ্ম সম্পাদক গ্রেপ্তার, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব টিআর কাবিখা টাকা দ্বন্দ্বের বিএনপি নেতাকে কোপানোর ঘটনায় দলীয় নেতার বিরুদ্ধে মামলা, থাকছে বিস্তারিত। জানিয়ে দেব সময় ফুরিয়ে আসছে ইউনূস সরকারের, আরও বেপরোয়া হয়ে উঠেছে এনসিপি এবং বিএনপি। জানাবো একসময় নোবেলজয়ী মানবতার মুখ, এখন বাংলাদেশের নতুন স্বৈরশাসকের রূপ নিয়েছে ইউনূস সরকার। জানিয়ে দেব নির্বাচনের সম্ভাব্য সময় জানার পর আরও বেপরোয়া হয়ে উঠেছে বিএনপি এবং ছাত্রদল, থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব একদিকে পিটিয়ে রক্তাক্ত করে, অন্যদিকে ছাত্র নেতার সাথে হুঙ্কার, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবারে বিস্তারিত। এদিকে নোয়াখালীতে বিপুল অস্ত্রসহ বিএনপি যুগ্ম সম্পাদক গ্রেপ্তার। নোয়াখালীর সুবর্ণচর উপজেলা চরবাটা ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিজান মাঝিকে বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এদিকে আবু বক্কর সিদ্দিক মিজান মাঝিকে তার নিজ বসতঘর থেকে কোস্ট গার্ডের সদস্যরা গ্রেপ্তার করেন। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন মিয়া বলেন, মিজান মাঝিকে আটকের অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। রাতে মিজান মাঝির পরিবারের সদস্যরা বিষয়টি আমাদের জানান। পুলিশ ওখানে গিয়ে কোস্ট গার্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল BN মোহাম্মদ সিয়ামুল হক জানান, নোয়াখালীর হাতিয়ায় বাংলাবাজার মাঠে মাছঘাটে আবু বক্কর সিদ্দিক ওরফে মিজান ডাকাতের মাছের আড়তে বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র মজুদ রয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোর থেকে অভিযান চালায় কোস্ট গার্ড। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবু বক্কর সিদ্দিক ওরফে মিজানের স্বীকারোক্তি অনুযায়ী তাকে সঙ্গে নিয়ে বাংলাবাজার বিসমিল্লাহ মৎস্য আড়ত তল্লাশি করে 9টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড তাজা কার্তুজ গুলি ও 1 রাউন্ড ফাঁকা কার্তুজ, 3টি দেশীয় অস্ত্র এবং 29টি হাত বোমা জব্দ করা হয়। আটক বিএনপি নেতা মিজান ডাকাত ও জব্দকৃত সকল আলামত সহ তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে। এদিকে টিআর কাবিখা টাকার দ্বন্দ্বে বিএনপি নেতাকে কোপানোর ঘটনায় দলীয় নেতার বিরুদ্ধে মামলা। ফেনী ফুলগাজী উপজেলা মুন্সিরহাট ইউনিয়ন মীর হোসেন মিরু নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে হাতের আঙ্গুল বিচ্ছিন্ন করার ঘটনায় মামলা হয়েছে। মামলার ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম প্রধান আসামি করা হয়েছে। এদিকে ফুলগাজী থানার অফিসার ইনচার্জ ওসি লুৎফর রহমান মামলা তথ্য নিশ্চিত করেছেন। মীর হোসেন উপজেলা মুন্সিরহাট ইউনিয়নের মান্দারপুর এলাকায় লেদু মিয়ার ছেলে। তিনি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের বিএনপি সাধারণ সম্পাদকের দায়িত্ব রয়েছেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, টিআর কাবিখার উন্নয়ন প্রকল্পে টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এই হামলা ঘটানো হয়। এজাহার সূত্রে জানা যায়, গত 29শে জুলাই বিকেলে মীর হোসেনের ফেনী পরশুরাম আঞ্চলিক সড়কের পাশে গাইনবাড়ি এলাকায় একটি দোকানে বসেছিলেন। এ সময় কয়েকজন লোক তার উপর অতর্কিত হামলা চালায়। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে তাকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নেন। অবস্থা গুরুতর হওয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ভুক্তভোগী ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মীর হোসেন মিরু বলেন, যারা আমাকে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে তাদের নামে মামলা দিয়েছি। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়ার দাবি জানান তিনি। পলাতক হওয়ার এ বিষয়ে আসামি সাইফুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। ফুলগাজী থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে সময় ফুরিয়ে আসছে ইউনূস সরকারের, আরও বেপরোয়া হয়ে উঠেছে এনসিপি। রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে দখল করা অন্তর্বর্তী সরকারের সময় ঘনিয়ে আসছে। এমন পরিস্থিতিতে আরও বেপরোয়া হয়ে উঠেছেন সরকারপন্থী জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে দলটি এখন নানা অভিযোগ ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি ঘটনা এনসিপির বিরুদ্ধে সবচেয়ে তীব্র সমালোচনা শুরু হয় টাঙ্গাইলে বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় বালক বিদ্যালয় থেকে। অভিযোগ রয়েছে, ক্লাস চলাকালীন সময় শিক্ষকদের অনুমতি না নিয়েই শিক্ষার্থী জুলাই সমাবেশ অংশ নিতে বাধ্য করা হয় এনসিপি নেতারা। এই ঘটনায় টাঙ্গাইলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এদিকে বিশ্লেষকরা বলেছেন, এই ঘটনা শুধু রাজনৈতিক অনৈতিকতা নয়, বরং শিশু আইন 2013 সংবিধানের অনুচ্ছেদ 17 ও বাংলাদেশ দণ্ডবিধি একাধিক ধারা লঙ্ঘন। এদিকে এনসিপি জুলাই পদযাত্রা ঘিরে চাঁদা আদায়ের অভিযোগ ওঠে বিভিন্ন জেলায়। দাবি করা হচ্ছে, কিছু জেলায় 50 লাখ টাকার বেশি ব্যয়ের কথা বললেও দলের ঘোষিত 2 কোটি টাকায় নাগরিক আমানত তহবিল এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এতে এনসিপির স্বচ্ছতা ও নৈতিক রাজনীতির দাবি বিরোধিতা দেখা যাচ্ছে।
অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এক সেমিনারে বলেন, সরকারের সময় শেষের পথে, এখন এক্সিট পলিসি ও দায়বদ্ধভাবে প্রকাশ দরকার। তিনি আরো বলেন, বর্তমান পদক্ষেপগুলো পরবর্তী সরকার কিভাবে গ্রহণ করবে তা নির্ভর করবে এখনকার স্বচ্ছতা ও জবাবদিহিতার উপর। বিশ্ব রাজনীতিতেও চাপ বাড়ছে। আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশ এখন শুল্ক অব্যবহারের ক্ষেত্রে নমনীয়তা দেখানো হয়নি। মানবিক করিডোর নিয়ে ঐক্যমত না থাকায় ইউনূস সরকার নানামুখী চাপে রয়েছেন বলে সূত্র জানা গেছে। এদিকে একসময় নোবেলজয়ী মানবতার মুখ এখন বাংলাদেশের নতুন স্বৈরশাসক। বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে সবচেয়ে উঁচু পর্যায়ে ওঠার আগে মোহাম্মদ ইউনূসকে মনে করা হতো একজন প্রগতিশীল অর্থনীতিবিদ এবং ক্ষুদ্র ঋণ খাতের পথিকৃৎ হিসেবে। নোবেল পুরস্কার বিজয়ী এই ডাভোস থেকে হোয়াইট হাউস এমনকি বার্সেলোনার ক্যাম্প পর্যন্ত ছিলেন আন্তর্জাতিক মহলের প্রশংসিত। অনেকেই চোখে তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি জুলাই বিপ্লবের পর বাংলাদেশের কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে আসার প্রতীক। কিন্তু এখন এই বিপ্লবের এক বছর পর বিশ্লেষকরা বলেছেন, ইউনূস এখন স্বৈর শাসকের পরিণত হয়েছে। লন্ডন গ্লোবের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তার শাসনামলে নির্বাচনে কোনো রোডম্যাপ না দিয়েই বিরোধী দল নিষিদ্ধ এবং গণমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত করেছে। নারীর ক্ষমতায়নের তার ভূমিকা তেমন নেই, যদিও তিনি বিদেশে নারীদের সমর্থন করেন। বিশ্লেষকরা প্রশ্ন করেছেন, তিনি কি আসলেই পরিবর্তনের প্রতীক নাকি এক ছদ্মবেশী শাসক যিনি দেশের গণতান্ত্রিক স্বপ্নকে ক্ষতিগ্রস্ত করেছে। মোহাম্মদ ইউনূসের জনপ্রিয়তা কমে যাওয়ার পেছনে কারণগুলো বিশ্লেষণের সময় এই দাবি জানানো হয়েছে। এদিকে নির্বাচনের সম্ভাব্য সময় জানার পর আরও বেপরোয়া বিএনপি। সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর দেশ জুড়ে বেড়ে গেছে হত্যাকাণ্ড। সূত্র বলছে, এর পেছনে রয়েছে বিএনপির চাঁদাবাজি ও মগসন্ত্রাস। গত 2 দিনে অন্তত 5 জনকে প্রকাশ্যে হত্যা করা হয়। গাজীপুরের চৌরাস্তায় গতকাল রাত 8টার দিকে আসাদুজ্জামান তুহিন নামের এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ নিয়ে সারা দেশে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোডে ফুটপাতে পরিত্যক্ত একটি ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাতনামা এক পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে বুধবার 6 আগস্ট পঞ্চগড়ে জাবেদ রহমান জয় নামের এক ছাত্রদল কর্মীর প্রতিপক্ষের হামলায় নিহত হন। এর হত্যাকাণ্ডের যখন পুরো দেশ সমালোচনার ঝড় বইছিল, তখন নাটোরের লালপুর উপজেলার গোপালপুর প্রাইভেট কার থামিয়ে সাইদুর রহমান নামের এক যুবককে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। প্রাইভেট কারের ভেতরে তার গলা কাটা হয়। বাঁচতে তিনি বেরিয়ে আসলেও কোথাও যেতে পারেননি। ওই প্রাইভেট কারেরই লেগেছিল তার রক্ত, আর পাশে পড়েছিল মরদেহ। অপরদিকে সিলেটের মৌলভীবাজার শহরে ব্যস্ততম রমেশনগর রোডে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ফয়জুর রহমান রুবেল নামের বয়সী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি মৌলভীবাজার শহরের রমেশনগর রোডের সদাইপাতি মার্কেটে এফআর ট্রেডিং এর মালিক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর দোকানে একা ছিলেন রুবেল। এ সময় হঠাৎ 3 থেকে 4 জন দুর্বৃত্ত দোকানে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এরপর সিলেট নগরের কোতোয়ালি মডেল থানার পার্শ্ব গ্রিন ব্রিজ এলাকায় দুর্বৃত্তদের ছুরিয়াঘাতের ডালিম নামের এক যুবক নিহত হন। তাকে গতকাল বৃহস্পতিবার রাত 11:30টার দিকে প্রকাশ্যে ছুরিকাঘাত করা হয়। স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় উদ্ধার করে দ্রুত সিলেট এসএমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে গত জুনে লন্ডনে ডোরচেস্টার হোটেলে তারেক রহমান ও ডক্টর ইউনূসের মধ্যে অনুষ্ঠিত একটি গোপন বৈঠকের পর দেশজুড়ে সহিংসতা ঘটনা বেড়ে গেছে। গত বছর 5 আগস্ট থেকে মব জাস্টিস বা দলবদ্ধ প্রতিশোধমূলক সহিংসতার ধারাবাহিকভাবে বাড়তে থাকে। চলতি বছরের প্রথম 6 মাসে দেশের মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। এদিকে ছাত্রদল পিটিয়ে রক্তাক্ত করে জনতাকে, অন্যদিকে ছাত্রনেতা সেজে হুঙ্কার। ধামুরায় ছাত্রদলের চেহারা এখন খোলাখুলি সন্ত্রাসীদের রূপ নিয়েছে। বরিশালে উজিরপুর উপজেলার ধামুরায় গ্রাম এখন ভয়ে কাঁপছে। ধামুরা কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির হাওলাদার 10 লাখ টাকা চাঁদা না পেয়ে তার ছাত্রদলীয় সন্ত্রাসী বাহিনী নিয়ে চলিয়েছে নৃশংস হামলা। হাতে অস্ত্র এবং লাঠি, তাদের হামলায় রক্তাক্ত একাধিক নিরীহ মানুষ। শুধু চাঁদার জন্য একটা নিষ্ঠুরতা, এটা বর্বরতাকে এতটা অমানবিকতা। এই ছাত্র দলের পরিচয় কি? তারা কি ছাত্র নাকি রক্তপিপাসু মাস্তান বিএনপির?